ষোড়শ শতকে শ্রী চৈতন্যদেব এখানে একজনকে দণ্ড বা শাস্তি দিয়েছিলেন। সেই শাস্তির জন্য আজও পর্যন্ত এখানে মহোৎসব হয়। কি অদ্ভুত না? ডেঙ্গু মহামারী থেকে বাঁচতে এখানে চলে এসেছিলেন রবি ঠাকুর। পানিহাটি গঙ্গা পাড়ের এক শহর। শুধুই কি গঙ্গার পাড়ে? অন্য কোনো নদী কি ছিল না, বা আছে কি? জানেন কি এই জায়গার নাম পানিহাটি কেন হলো? কতটা প্রাচীন ও গুরুত্বপূর্ণ এই জায়গা? পানিহাটির সাথে জড়িয়ে আছে অনেক অজানা ইতিহাস। ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে পুরোটা শুনলে জানতে পারবেন সব কথা। আর সেই সব কথা জানাতে আমি সায়ন আর পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার এক শহর পানিহাটি। কলকাতার পিনকোড থাকলেও কলকাতার থেকেও প্রাচীন ও বর্ধিষ্ণু জনপদ পানিহাটি। পানিহাটি কতটা প্রাচীন সেটা আমাদের আলোচনা চলার সময়ই বুঝতে পারবেন। খুব প্রাচীন কাল থেকেই পানিহাটি ঈশ্বরানুরাগী মানুষদের কাছে পুণ্যভূমি। 750 খ্রিস্টাব্দ থেকে 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত পাল রাজত্বকালে এই অঞ্চল ছিল বৌদ্ধ তান্ত্রিক উপাসনার একটি কেন্দ্র। পরবর্তীতে সেন রাজত্বের সময় এই অঞ্চল ছিল শৈব সাধক, তান্ত্রিক, কাপালিক, নাথপন্থী ভক্তদের সাধন ভজনের জন্য প্রসিদ্ধ। জানা যায় 1170 খ্রিস্টাব্দে রাজা বল্লাল সেন বাণিজ্যের সুবিধার জন্য এখানে একটা ঘাট নির্মাণ করেছিলেন। পরে যেটি সম্ভবত 2 পয়সা বা 3 পয়সার ঘাট নামে পরিচিত ছিল, যা পরবর্তীকালে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আধুনিক পানিহাটির রূপকার বলা হয় ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায়কে। কেন? একটু পিছনে যাওয়া যাক। ঐতিহাসিক অজিত কুমার ঘোষের লেখা থেকে জানা যায় প্রায় 5000 বছর আগে গঙ্গারিরি সাম্রাজ্যের রাজা চন্দ্রকেতু বেড়াচাপা থেকে পানিহাটি পর্যন্ত একটি খাল কাটিয়েছিলেন জলপথ পরিবহনের জন্য। তাছাড়াও চন্দ্রকেতুগড় থেকে পানিহাটি পর্যন্ত একটি রাস্তাও বানিয়েছিলেন। পানিহাটিতে রায়দের ঝিল থেকে শুরু করে সোদপুর স্টেশন রোড, বুড়াগাছা, সাজিরহাট সহ নানা জলাভূমির মধ্যে বিক্ষিপ্তভাবে এখনও টিকে আছে সেই খালের চিহ্ন। তিনি একটি গড় বা কেল্লাও তৈরি করেন এই পানিহাটিতে, আর সেই গড়ে মন্দির স্থাপন করে প্রতিষ্ঠা করেন তার আরাধ্য দেবী ভবানীর মূর্তি। সেই থেকে জায়গাটির নাম গড় ভবানী। যদিও গড়টির কোনো চিহ্ন আর নেই, তবে এই দেবী ভবানীর মূর্তি পানিহাটিতে প্রতিষ্ঠা নিয়ে আরেকটি মতও আছে। চন্দ্রকেতুর রাজ্য ধ্বংস হওয়ার সময় এক ব্রহ্মচারী রাজার দেবী বিগ্রহ নিয়ে গোপনে পানিহাটিতে পালিয়ে আসেন। সেখানে উপযুক্ত পঞ্চমুণ্ডির আসনে আবার দেবী মূর্তি স্থাপন করেন। ব্রহ্মচারীরা শিষ্য পরম্পরায় এই দেবী মূর্তি পূজা করতে থাকেন। তারপর শেষ ব্রহ্মচারী ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায়ের বাবা নসিরাম বন্দ্যোপাধ্যায়ের হাতে পুজোর ভার দিয়ে যান। পরে ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায় সেই পুজোর ব্যবস্থা পাকা করতে বিশাল পঞ্চরত্ন মন্দির তৈরি করেন। ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায় জন্ম 19 শতাব্দীতে। সঠিক সাল ও তারিখ জানা যায় না। মাত্র 9 বছর বয়সে বাবাকে হারান। প্রথমে একটি চিনির আড়তে কাজ শুরু করেন। এর কিছুদিন পর কাশীপুরের একটি চটকলে কাজ করতে থাকেন। এই সময় এক সাহেবের পরামর্শে জুট কন্ট্রাক্ট নিতে শুরু করেন, আর এই ব্যবসায় তার ভাগ্যের চাকা সম্পূর্ণ ঘুরে যায়। খুব অল্প সময়ের মধ্যেই বিশাল অর্থ ও প্রতিপত্তি লাভ করেন। 16 সেপ্টেম্বর 1900 খ্রিস্টাব্দে পানিহাটি পৌরসভা স্থাপিত হওয়ার পর তিনি হন সেখানকার প্রথম চেয়ারম্যান। তার উদ্যোগেই শুরু হয় পানিহাটির আধুনিকীকরণ। শুধু স্নানঘাট বা মন্দির নয়, পানিহাটির শিক্ষা বিস্তারেও তাঁর ভূমিকা স্মরণীয়। 1896 সালে ছেলেদের ইংরেজি উচ্চ বিদ্যালয় স্থাপন করেন তিনি। পরবর্তীতে মেয়েদের স্কুল। গড় ভবানী মন্দিরের দক্ষিণ সীমানা থেকেই শুরু হয়েছে রবীন্দ্র স্মৃতি বিজড়িত সেই বিখ্যাত বাগানবাড়ি। 1872 খ্রিস্টাব্দের মে মাসে কলকাতায় ডেঙ্গু মহামারীর আকার ধারণ করে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সপরিবারে পানিহাটিতে ছাতুবাবু লাটুবাবুদের বাগানবাড়িতে আশ্রয় নেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন মাত্র 10 বছর। জীবনে প্রথমবার জোড়াসাঁকোর বাড়ি থেকে অন্য জায়গায় গিয়ে বাস করার স্মৃতি ওনার শেষ দিন পর্যন্ত ছিল, এবং সে কথা উনি ওনার জীবন স্মৃতি বইয়ে লিখে গেছেন। উনি মোট 4 বার এসেছিলেন এখানে। কবিগুরু তৃতীয়বারের জন্য যখন এই বাড়িতে আসেন, তখন এই বাড়িটির নাম গোবিন্দ হোম। অনাথ মেয়েদের জন্য খোলা হয়েছিল একটি অনাথ আশ্রম।
এই আশ্রম তৈরি করে দিয়েছিলেন বর্তমান বাংলাদেশের ময়মনসিংহের শেরপুরের জমিদার গোপাল রায়চৌধুরী। তিনি পিতা গোবিন্দ রায়চৌধুরীর নামে আশ্রমের নামকরণ করেছিলেন। কবিগুরু এসেছিলেন আশ্রমের এক অনাথ মেয়ের বিয়ে উপলক্ষে। 1898 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ এসেছিলেন এই বাগানবাড়িতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্যে। এটি ছিল স্বামীজির দ্বিতীয়বার পানিহাটিতে আসা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সাথে প্রথমবার এসেছিলেন মণি সেনের বাড়িতে। জানা যায়, মণি সেনের বাড়িতে বসেই সারদা দেবীর ইচ্ছানুসারে বেলুড় মঠের জন্য জমি কেনার পরিকল্পনা করা হয়। শ্রীরামকৃষ্ণদেব পানিহাটিতে অনেকবার এসেছিলেন মণি সেনের বাড়িতে দণ্ড মহোৎসবে যোগ দিতে। প্রথমবার 1858 খ্রিস্টাব্দে এবং শেষবার আসেন 1885 খ্রিস্টাব্দে। শেষবার ওনার সাথে স্বামী বিবেকানন্দ, নাটাচার্য গিরিশ ঘোষ সহ 25 জন ভক্তও ছিলেন। স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইতিহাসবিদ শিক্ষকের কাছে জানতে পারা যায় অনেক তথ্য। 921 বঙ্গাব্দ মানে 1514 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেব পুরী থেকে ফেরার পথে মেদিনীপুরের পিছলদা থেকে নৌকোয় করে পানিহাটিতে আসেন ওনার 7 জন সাক্ষাৎ শিষ্যদের অন্যতম রাঘব পণ্ডিতের বাড়িতে, বর্তমানে যার নাম রাঘব ভবন। রাঘব পণ্ডিতের বাবা ছিলেন পণ্ডিত দেবীপ্রসাদ চতুর্বেদী। পণ্ডিত দেবীপ্রসাদের বাবা প্রায় 600 বছর আগে পানিহাটিতে এসে বসবাস শুরু করেছিলেন। 921 বঙ্গাব্দ 1514 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেব নিত্যানন্দ, রাঘব পণ্ডিত এবং অন্যান্য ভক্তদের সাথে গঙ্গার তীরে বটগাছের তলায় বসে নাম সংকীর্তন করছিলেন। সে সময় সেখানে আসেন রঘুনাথ দাস। হুগলির সরস্বতী নদীর তীরে কৃষ্ণপুরের জমিদার গোবর্ধন দাসের ছেলে রঘুনাথের অল্প বয়স থেকেই আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক ছিল। এক সময় তিনি বাবা মা এবং সবেমাত্র বিয়ে করা বউকে ছেড়ে চৈতন্যদেবের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকেন। অবশেষে পানিহাটিতে তিনি চৈতন্যদেবের দেখা পান এবং তার কাছে দীক্ষা নেওয়ার আবদার করেন। কিন্তু চৈতন্য তাকে দীক্ষা নয়, দণ্ড বা শাস্তি দেন, পরিবারকে দুঃখ দিয়ে সংসার ছেড়ে চলে আসার অপরাধে। কি সেই শাস্তি? ভক্তদের পেট পুড়ে খাওয়াতে হবে চিড়ে দই ফল। প্রত্যেক বছর দণ্ড মহোৎসবের মেলায় সেই অভিনব শাস্তিরই উদযাপন হয়। পানিহাটির ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। বিপ্রদাস পিপলাইয়ের মনসা মঙ্গল, জয়ানন্দের চৈতন্য মঙ্গল, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃতর মতো পুরনো সাহিত্যে পানিহাটির নাম পাওয়া যায়। তবে এই জায়গার নামটি কিভাবে এলো তা নিয়ে অনেক মতান্তর আছে। বাণিজ্যের সুবিধার জন্য যেমন গঙ্গারিডি সাম্রাজ্যের রাজা খাল কাটিয়েছিলেন, তেমনই জানা যায় যশোর রাজ প্রতাপাদিত্যের রাজত্বের অংশ হিসেবে 16 শতকে বাণিজ্যের এবং রাজত্ব পরিচালনার সুবিধার জন্য গঙ্গার সাথে বিদ্যাধরী নদীর যোগ করিয়েছিলেন খালের মাধ্যমে। অনেক ইতিহাসবিদদের মতে বিদ্যাধরী নদীর শাখা নদীকে প্রশস্ত করেছিলেন প্রতাপাদিত্য এবং অষ্টাদশ শতাব্দীর নাটোরের রানী ভবানী, যার অংশ বর্তমান বাগজোলা খাল। কোনো ইতিহাসবিদদের মতে পানিহাটির আদি নাম পণ্যহট্ট। যেহেতু এই জায়গা খুবই প্রাচীনকাল থেকেই ব্যবসা বাণিজ্যের এক জমজমাট কেন্দ্র ছিল, তাই পণ্যহট্ট। বর্ধমানের কাটোয়া, দাঁইহাট, কালনা, হুগলির চুচুড়া, ফরাসডাঙ্গা, সপ্তগ্রাম, মেদিনীপুরের তাম্রলিপ্ত এই সব জায়গা থেকে বড় বড় মহাজনী নৌকো এসে ভিড়ত পানিহাটির ঘাটে। শুধু দেশের গণ্ডিতেই নয়, বিদেশেও রপ্তানি হতো পণ্য। অনেকে মনে করেন যশোরের বিখ্যাত পেনেটি ধানের সরবরাহ এখান থেকেই করা হতো বলে পেনেটি থেকেই পানিহাটি নামটা এসেছে। আরেকটা মত হলো পণ্যহট্ট নয়, পানিহাটির নাম এসেছে পূর্ণহট্ট থেকে। এত সমৃদ্ধ যে জায়গা একসময় সারা বিশ্বে সমাদৃত ছিল, তার কথা আমরা ভুলে গেলেও ইতিহাসের পাতায় লেখা থাকবে চিরকাল। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।